অনিমেষ শহরেই থাকে, কিন্তু তার পুরনো বাড়ি দেবগঞ্জ নামে একটি গ্রামে। এইবার গরমের ছুটিতে তার দুই বন্ধুকে নিয়ে সে গ্রামে এলো বেড়াতে। গ্রামের মাঝ বরাবর একটি বিশাল নদী রয়েছে। সেই নদীটি নৌকো করে পার হতে হয়। সে ছোটতে একবার গ্রামে এসেছিল, তারপরে অনেক বছর আসা হয়নি। কিন্তু গ্রামে ঢুকেই সে দেখতে পেল নদীর পাশে বড় একটি মূর্তি। এই মূর্তিটি সে আগে দেখেনি। তখন সে মাঝিকে জিজ্ঞাসা করল একটু কৌতূহলের সঙ্গে, ও মাঝি দাদা, এই মূর্তিটি কার? আগে যখন এসেছিলাম সেই ছোটবেলায় এই মূর্তি তো দেখিনি। আপনি কি কিছু বলতে পারবেন? গ্রামে অনেক কিছু দেখবার মতো আছে। এই মূর্তিটির ব্যাপারে আপনাদের না জানাই ভালো। আপনারা ঘুরতে এসেছেন, গ্রামে কয়েকদিন থাকবেন আর চলে যাবেন। এই মূর্তির বিষয়ে কোনো কিছু জানার চেষ্টা করবেন না। হঠাৎ খুব ঝোড়ো হাওয়া সঙ্গে বৃষ্টি শুরু হলো। তারা তিনজন দৌড়ে পাশেরই একটি ঘরের বারান্দায় দাঁড়ালো। দাঁড়িয়ে দাঁড়িয়ে ভাবছিল মাঝিটি কি বলল, তারা কিছুই বুঝতে পারছিল না। তখনই সেখানে একটি মেয়ে আসে, দৌড়ে তাদের শেল্টারের নিচে। অনিমেষ মেয়েটিকে জিজ্ঞাসা করলো, আপনি কি এই গায়েরই? আমি মাঝি দাদাকে ওই মূর্তিটির ব্যাপারে জিজ্ঞাসা করলাম, কিন্তু উনি কেমন এড়িয়ে গেলেন। আপনি আমায় বলতে পারবেন যে ওই মূর্তিটি কার আর কেনই বা এখানে রয়েছে? হ্যাঁ, আমি এই গায়েরই মেয়ে। এই মূর্তিটিতে যে মেয়েটি রয়েছে সে মেয়েটির নাম কালাবতী। ছোটবেলাতেই জন্মের সময় কালাবতী তার মাকে হারিয়েছিল, আর 3 বছর বয়সে তার বাবাকে। তার কাকাবাবু কালাবতীকে মানুষ করেছিল। আর তার এই নামের পেছনে কারণ তার গায়ের রংটা কিছুটা চাপা ছিল, তাই সকলেই তাকে কালাবতী বলে ডাকত। কালাবতী ঠিক 5 বছর আগে এই নদীর ধারে বসেছিল। তখনই একটি ছেলে তার বউ আর ছেলেকে সঙ্গে নিয়ে সেই ঘাটে নৌকা পার হয়ে আসে। ছেলেটিকে দেখে কালাবতী বলল, কি রে অসীম, কেমন আছিস? আমায় চিনতে পারিসনি? আমি তো ঠিক তোমাকে চিনতে পারলাম না। তুমি কে? আমি কালাবতী, তোর ছোটবেলার বান্ধবী। আমরা একসাথে পড়াশোনা করেছি, একসাথে বড় হয়েছি। তুই আমি ভুলে গেলি? আমি তোর জন্য কত বছর ধরে অপেক্ষা করে আছি, প্রায় 15 বছর। অসীম কালাবতীকে চিনতে পারল আর তার স্ত্রীকে বলল, তুমি বাড়িতে যাও, আমি একটু পরে আসছি। ও আমার ছোটবেলার বান্ধবী। তুই এখনো বিয়ে করিসনি? তুই এখনো এই গায়েই আছিস? আমি তো সেই ছোটবেলায় তোকে দেখেছিলাম। কত বড় হয়ে গেছিস তুই, আমি তোকে একদম চিনতেই পারিনি। কিন্তু তুই বলছিলি তুই 15 বছর ধরে আমার জন্য অপেক্ষা করে আছিস। এই কথাটার তাৎপর্য আমি বুঝতে পারলাম না। কালাবতী তখন বলল, অসীম ছোটবেলায় কালাবতীকে প্রতিশ্রুতি দিয়েছিল বড় হয়ে তাকে সে বিয়ে করবে, আর সেই আশাতেই সে এত বছর ধরে অপেক্ষা করছে। সেই ছোটবেলায় আমি তোকে কবেই কি বলেছি, তুই সেই কথা এখনো মনে রেখেছিস? ধুস পাগলি, সেটা তো ছোটবেলায় খেলার ছলে বলেছিলাম, তা কি কখনো সত্যি হতে পারে নাকি? অসীম সেখান থেকে চলে গেল। তারপর বাড়িতে গিয়ে সে সমস্ত ঘটনা তার বাবাকে বলল। তার বাবা এ গায়ের জমিদার। অসীমের বাবা বলল, কি বলছিস? কালাবতীর সঙ্গে তোর কথা রয়েছে? তা কি করে সম্ভব? তখন অসীম বলল, কেন, এই তো আমি কথা বলে আসলাম একটু আগে, দিব্যি দেখলাম ওকে।
অসীমের বাবা তখন বলল, তুই যখন এই গ্রাম থেকে চলে গেলি শহরে, তার কয়েক বছর পরে এই গ্রামে কিছু তান্ত্রিক এসেছিল। তারা শ্মশানের কাছে রাত্রিবেলা কিসব যজ্ঞ পুজো এসব করত। গ্রামের লোকেরা উধাও হয়ে যাচ্ছিল, বিশেষ করে গ্রামের মেয়েরা। একদিন তারা কালাবতীকে ধরে নিয়ে গেল, আর গ্রামের লোকজনরা সহ্য না করতে পেরে সেই জায়গায় গিয়ে উপস্থিত হলো সবাই মিলে। কালাবতীকে সেখান থেকে উদ্ধার করা হলো, আর সমস্ত তান্ত্রিকদের গ্রাম থেকে বিতাড়িত করা হলো। কিন্তু তারপর থেকে কালাবতী কিছুটা পরিবর্তন হয়ে গিয়েছিল। একদিন কালাবতী আর তার কাকাবাবু যখন নৌকায় চেপে এই গ্রাম থেকে পাশের গ্রামে যাচ্ছিল, তখন মাঝিটি বলেছিল যে নৌকো ভর্তি হয়ে যাওয়ার জন্য তারা মানুষ কম নেবে, কেননা নদীতে জল অনেক বেশি, দুজন করে পার করবে। কিন্তু কালাবতী বলে উঠল, না, আমরা নামবো না, আমরাই আগে যাব। মাঝিটি জোর করে তাদের দুজনকে নামিয়ে দিল। আর কালাবতী তখন বলেছিল সমস্ত লোক জলে ডুবে মরবে। আর এই কথাই সত্যি হয়েছিল। কিছু দূরে যাবার পরেই হঠাৎ খুব বৃষ্টি আসে আর ঝোড়ো হাওয়া। নৌকোটি তাল না সামলাতে পেরে জলে ডুবে যায়, আর নৌকোয় যারা ছিল সবাই মারা যায়। এই ঘটনাটি গ্রামে খুব ছড়িয়ে পড়েছিল, আর তখন থেকে কালাবতী যা বলতো তাই সত্যি হতো। গ্রামের লোকেরা ধীরে ধীরে কালাবতীর থেকে ভয় পেতে শুরু করলো। এরপর কালাবতী আর বাড়ি থেকে বেশি বের হতো না। নদীর ধারে মাঝে মধ্যে কেউ দেখেছে। এই কথা শুনে অসীম তার বাবাকে বলল, তাহলে জিনিসটা একবার ভালো করে বুঝে দেখতে হবে। কালাবতীদের বাড়িতে চলো। বাড়িতে গিয়ে দেখলো বাড়িতে কেউ নেই। তখন অসীম তার বাবাকে বলল, তুমি বাড়িতে যাও, আমি বরঞ্চ গ্রামটা একটু ঘুরে দেখে আসি। তারপর তার বাবা বাড়ি চলে গেল, আর এদিকে অসীম প্রায় হাঁটতে হাঁটতে গ্রামের ধারে একটি পুরনো বাড়ির সামনে এসে দাঁড়ালো। দেখতে পেল সেখানে একটি বড় সাইজের পুতুল, সিঁদুর মাখা লাল রং সেখানে পড়ে রয়েছে, পাশে কিছু পুজোর জিনিসপত্র। অসীম ভেবেছিল কালাবতী হয়তো এখানে আছে, কিন্তু তার পরিবর্তে এই সমস্ত জিনিস দেখে সে কিছুটা ঘাবড়ে গেল। তারপর সে তাড়াতাড়ি বাড়ির দিকে ছুটল। বাড়িতে গিয়ে যা দেখল তা ভীষণ বিস্ময়কর। তার স্ত্রীর মৃত্যু হয়ে গেছে, খুবই রহস্যময় ভাবে। অসীম কাঁদতে কাঁদতে বলল, নিশ্চয়ই আমার স্ত্রীর মৃত্যুর পেছনে কালামণিই দায়ী। আমি সেই সিঁদুর মাখানো পুতুলটির কথা ভুলতে পারছি না। সেটি দেখতে অনেকটা আমার স্ত্রীর মতো ছিল। তাহলে কি কালামণি আমার স্ত্রীকে কালো জাদু করে তন্ত্রবিদ্যা করে মেরে ফেলল? তার খুব সন্দেহ গেল কালাবতীর উপর। তখন সে তার বাবাকে নিয়ে কালাবতীর বাড়িতে গেল, আর তার কাকাকে আর কালাবতীকে বাইরে ডেকে নিয়ে আসলো। সঙ্গে পুরোহিত মশাইকেও নিয়ে এসেছিল। পুরোহিত মশাই বলল, এই মেয়েটিকে এক মুহূর্ত আর এই গ্রামে রাখা যাবে না। এক্ষুনি একে বলি দিতে হবে। এই মেয়ে যদি গ্রামে থাকে সকলের সর্বনাশ হবে, আর একে একে মানুষ মারা যেতে থাকবে। কালাবতীর কাকাবাবু অনেক হাতে পায়ে ধরল, কিন্তু তারা কোনো কথাই শুনল না। কালাবতীকে নিয়ে রাতের অন্ধকারে জঙ্গলে নদীর পাশে চলে গেল, আর সেখানে কালাবতীকে তারা চাকু দিয়ে হত্যা করে মাটির নিচে পুঁতে রেখে দিল। কেউ তা জানতে পারল না। আর কালাবতীর একটি মূর্তি তৈরি করা হলো। তার মুখটি গ্রামের বাইরের দিকে রাখা হলো। বাইরের দিকে থাকার কারণে সে গ্রামের ভেতরে প্রবেশ করতে পারবে না। ইতিমধ্যে বৃষ্টি থেমে গেছে।
তারা তিনজন রোমাঞ্চকরভাবে এই পুরো ঘটনাটি শুনল। অনিমেষ বলল, তা বেশ হয়েছে, কালাবতীর মরাই উচিত ছিল, না হলে গ্রামের কত লোকের আরো ক্ষতি করত তার কোনো ঠিকানা নেই। ইতিমধ্যে জমিদার বাড়ির একজন তাদেরকে নিতে গরুর গাড়ি করে চলে আসলো। অনিমেষ তখন বলল যে কালাবতীর ব্যাপারে আমরা সমস্ত ঘটনা এখানে বৃষ্টির মধ্যে দাঁড়িয়ে দাঁড়িয়ে শুনলাম। বেশ মজাদার ঘটনা ছিল। পেছন ফিরে দেখতেই দেখল সেখানে আর মেয়েটি নেই। আর অনিমেষ বলল, এখানেই তো ছিল মেয়েটি, আমাদেরকে গল্প শোনালো, কোথায় গেল? তখনই সেখানে অনিমেষের বাবা চলে আসলো। আর তার বাবাকে অনিমেষ সমস্ত কথা খুলে বলল তারা এই মূর্তিটির ব্যাপারে কি কি শুনেছে। আর সমস্ত কথা শুনে অসীম মনে মনে ভাবল, এই কথাটি তো কেউ জানত না, শুধু আমি আর আমার বাবা আর পুরোহিত মশাই জানতেন। পুরোহিত মশাইয়ের বাবা এখন জীবিত নেই, তাহলে কোন মেয়েটি আমার ছেলেকে এই সমস্ত গল্প শোনালো? তাহলে কালাবতীর আত্মা কি এখনো এখানে ঘুরছে? আর এই মূর্তির মাথাটি গ্রামের দিকেই বা কি ঘোরালো? তাহলে কি কালাবতী আবার গ্রামে ফিরে আসলো? রহস্যময় কালাবতীর গল্পটি তোমাদের কেমন লাগলো আমাকে অবশ্যই কমেন্ট করে জানিও। আর ভালো লাগলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও। ধন্যবাদ।